অন্তর্বর্তী সরকারের আমলে ভেঙে দেয়া সরকারি বেসরকারি ২২ ব্যাংকের বোর্ড পুনর্গঠনে চলছে জোর আলোচনা। এরই মধ্যে আগের অবস্থায় ফিরতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী আমলে থাকা মালিকরা। অন্যদিকে রাজনৈতিক ক্ষমতাশীলদের নামও আসছে জোরালোভাবে। বিশ্লেষকরা মনে করেন, সংবেদনশীল এই খাতের যে কোনো সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে। মেজবা হাসানের রিপোর্ট। দেশের ব্যাংক খাত ঘিরে কেলেঙ্কারির এক কালো অধ্যায়ের জন্ম হয় আওয়ামী আমলের ১.৫ দশকে। প্রভাব ক্ষমতা খাটিয়ে প্রতিষ্ঠান দখল, অনৈতিক আর্থিক সুবিধা, ঋণ নিয়ে ফেরত না দেওয়া সহ সব ধরনের অপরাধী হয় এই সময়ে। এছাড়া রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংকের অনুমোদন ও আইনে পরিবর্তন এনে সবল প্রতিষ্ঠানকে দুর্বল করার বন্দোবস্ত করে বিশেষ গোষ্ঠী, যার ফলে এই ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়ে যে ঘুরে দাঁড়ানো নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে গভর্নর হিসেবে নিয়োগ দেন অর্থনীতিবিদ আহসান এইস মনসুরকে, যিনি সুশাসন ফেরাতে ৬ মাসের মধ্যে ভেঙে দেন বেসরকারি ১৪টি ব্যাংকের বোর্ড, যে তালিকায় ছিল ইসলামী ব্যাংক, ইউসিবি, ন্যাশনাল, এনআরবিসিও। অন্যদিকে এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, এসআইবিএল, ইউনিয়ন ও গ্লোবাল ব্যাংককে একীভূত করে তৈরি হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর আবারও আগের মালিকানা ও আস্থায় ফেরার গুঞ্জন শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। সামাজিক অনুষ্ঠানে কারোর সাথে দেখা হলো, দায়িত্বশীল ব্যক্তি, তার সাথে আমি মত বিনিময় করি, এতে দেখালো যে আমার এই মত বিনিময়ের উপর ভিত্তি করে কোনো একটা অফিসিয়াল সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হতে পারে। ওরকম ইনফরমাল ওয়েতে সিদ্ধান্ত হলেও হতে পারে, কিন্তু অফিসিয়ালি কোনো প্রস্তাবনা আসেনি। প্রয়োজনের প্রেক্ষিতে পরিবর্তন, এটা একটা স্বাভাবিক ইস্যু। এটাকে পুরোপুরি রাজনীতিকরণ করাও সঠিক হবে না। শুধু বেসরকারি নয়, ইউনূস সরকারের আমলে সরকারের ৮ ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, যেখানে কোনো কোনো ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয় সমালোচিত ও প্রশ্নবিদ্ধ লোকজনও। ফলে বিএনপি ক্ষমতা নেওয়ার পর সেখানেও আমূল পরিবর্তনের আভাস মিলছে বেশ কিছুদিন ধরে। নির্বাচনের পরে প্রথম সরকারের যে মন্ত্রিসভার নতুন সরকার এসেছে, এরই মধ্যে রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি ও পেশাদারের নামও এসেছে বিভিন্ন মহল থেকে। বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল এই খাত পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে বিচার বিশ্লেষণের মাধ্যমে। দক্ষতা সক্ষমতা না দেখে শুধুমাত্র দলীয় বিবেচনায় যদি ঢেলে সাজানো হয়, সেটা তো আসলে কতটুকু আর্থিক খাতের সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারবে সন্দেহ আছে। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স, গভর্নেন্স এগুলো না বুঝে কিংবা ব্যক্তি কিংবা সামাজিক কিংবা দলীয় স্বার্থের থেকে দূরে না থাকতে পারে, তাহলে তো আমাদের আকাঙ্ক্ষিত ফল আমরা পাবো না। বর্তমান সরকারি বেসরকারি মিলিয়ে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা ৬১টি। মেজবা হাসান, ৭১, ঢাকা। এই মুহূর্তে তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের। গতকাল সচিবালয়ে কথা জানান জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, বর্তমানে যে মজুত আছে তা দিয়ে স্বাভাবিক সরবরাহ সম্ভব। দাবি করেন, রেশনিং তুলে নেয়ার পরও কিছু পাম্প নিজেদের মতো তেল বিক্রি করছে। এদিকে আজও পাম্পে চাহিদা মতো তেল পাচ্ছেন না বহু গ্রাহক, ফলে দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইন। মইনুল হাসানের রিপোর্ট। জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন এখন এক চিরচেনা ছবি। যুদ্ধ শুরুর পর থেকে যা ঢাকা শহর ছাপিয়ে ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের এই দৃশ্য তারই প্রমাণ। ঈদে রাজধানীতে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ ছিল প্রায় প্রতিদিনে। তার উপর ব্যাংক বন্ধ থাকায় ডিপো থেকে তেল কিনতে পারেননি পাম্প মালিকরা। ফলে ছুটি শেষে প্রথম কার্যদিবসেও ভোগান্তি ছিল মোটরবাইক থেকে শুরু করে ব্যক্তিগত যানবাহনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল মেলেনি প্রয়োজন মতো। আমাদের তেল অল্প দিচ্ছে এখন, যে কাস্টমারগুলো আছে সবার তো চাহিদা পূরণ করতে হবে। আমরা চাচ্ছি সবাইকে কম বেশি করে দিতে। সরকার এটা উঠা দিচ্ছে, ঠিক আছে, সরকার আমাদের পর্যাপ্ত তেল দিচ্ছে না। হ্যাঁ, আমরা দুই ঘন্টা মিনিমাম দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা সিরিয়ালে দেখতেছি কিছু খোলা তেল যাচ্ছে এবং ড্রামে করে দিয়ে নিষেধ থাকা সত্ত্বেও তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। খোলা তেল বিক্রি করতেছে, যার কারণে আমাদের ভোগান্তি হচ্ছে। এটা খুব দুঃখজনক। এখন বাসটা হচ্ছে 2টা 21, আমি আপনার 12টা 12:30টার দিকে আসছি। সচিবালয়ে জ্বালানি মন্ত্রী জানান, রেশনিং ব্যবস্থা পুরোপুরি তুলে নিয়েছে সরকার। তারপরও কিছু পাম্প নিজেদের ইচ্ছে মতো তেল বিক্রি করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বলেন, বাড়তি দামে আমদানি করতে হলেও এই মুহূর্তে দাম সমন্বয়ের কোনো পরিকল্পনা নেই সরকারের। আমরা একভাবে সাপ্লাই করতাম, সেই সাপ্লাই চলছে,
তো হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেলে তো সেখানে তো একটু ক্রাইসিস হবে, সেই ক্রাইসিস হচ্ছে। দাম বাড়ে নাই, কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের যে ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? আমার মনে হয় যে এখনো কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষকে বুঝতে হবে অকারণে মজুত করার কোনো প্রয়োজন তো নাই। এদিকে মঙ্গলবার উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম 1,80% বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। ফলে অভ্যন্তরীণ রুটের জন্য প্রতি লিটারে গুনতে হবে 202 টাকার উপরে, আর আন্তর্জাতিক রুটের জন্য তা বেড়েছে 78%। মইনুল হাসান, 71, ঢাকা। দর্শক, এদিকে জ্বালানি সংকটে রাজধানীর বাইরে বেশ কিছু পাম্প বন্ধ রয়েছে। এ নিয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। বাবুল, সরকার বলছে যে কোনো ধরনের জ্বালানি সংকট নাই, তারপর আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে যে ফিলিং স্টেশন রয়েছে সেটি বন্ধ রয়েছে। কি কারণে বন্ধ, সেই বিষয়গুলো দর্শকদেরকে আপনি জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা যেটি জেনেছি যে ঈদের পর থেকে ময়মনসিংহের বেশিরভাগ পাম্প কিন্তু বন্ধ রয়েছে। যেটি পাম্প মালিকরা বলছেন যে ডিপু থেকে ঈদের পর যেটি সরবরাহ দেওয়ার কথা সেটি সরবরাহ দিচ্ছে না, এবং সেই সরবরাহ বন্ধ থাকার কারণে আসলে পেট্রোল পাম্পগুলা তাদের মজুদ শেষ হয়ে গিয়েছে, এবং এরপর থেকে আসলে তারা কোনো সরবরাহ দিতে পারছেন না। আমরা দেখছি যে প্রত্যেকটি পাম্পে যারা তেল জ্বালানি নিতে আসছেন তারা একের পর এক পাম্পে তারা ঘুরেও কিন্তু তারা সেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। তো আমরা একটু এই পাম্পের যিনি মালিক, আমরা একটু তার কাছ থেকে আমরা একটু দর্শকদের জানাতে চাই যে ঈদের পর থেকে আমরা যেটি জেনেছি যে পাম্প বন্ধ রয়েছে, আসলে কেন পাম্প বন্ধ রাখতে হয়েছে? ঈদের আগে থেকে আমাদের ডিপোতে সিলিন্ডারের জন্য গাড়ি রাখা আছে। আজকে পর্যন্ত আমরা তেলটা পাই নাই, বিধায় আমাদের মজুদ শেষ হয়ে গেছে, আমরা সাধারণ মানুষ দিতে পারতেছি না। ধন্যবাদ। আমরা একটু একজন বাইকারের সঙ্গে কথা বলতে চাই যিনি তেল নিতে এসেছেন। একটু বলবেন যে কোথায় কোথায় গিয়েছেন এবং কি ধরনের ভোগান্তি হচ্ছে? এখন তো আপনার এর আগে আসছিলাম, তারপরেও বন্ধ, আজকেও আসলাম, বাইকে যাওয়ার মতো ইয়া নাই, বা ওই ঠেলে নিয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। আপনি ওইখানে আরেকটা পাম্প আছে, ওইখানে গেছে, ওইটাও বন্ধ। বর্তমানে আমাদের অবস্থা মানে খুবই খারাপ। ফারুক, আপনি শুনছিলেন যে আসলে যারা তেল নিতে আসছেন তারা সবাই বলছেন যে তারা নগরীর বিভিন্ন পাম্প তারা যাচ্ছেন, কিন্তু আসলে তারা কোনো পাম্পের থেকে তেল সংগ্রহ করতে পারছে না। বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ঈদের ছুটিতে আসা যারা বাড়িতে ফিরেছিলেন, তারা যে এখন কর্মস্থলে যাবেন আসলে সেই পরিস্থিতি নেই। এরকম একটি অবস্থা। প্রত্যেকটি যারা মোটরসাইকেল চালান প্রত্যেকেই কিন্তু একই ধরনের কথা বলেছেন যে তারা আসলে কখন তেল পাবেন, আসলে এটি এক ধরনের অনিশ্চয়তা। যেমনটি পাম্প মালিকরাও বলছেন যে তাদের যাদের জ্বালানির লরি সেটি ডিপুতে রয়েছে, কখন তারা সেই সরবরাহ পাবেন আসলে সেটি তারা আসলে বলতে পারছেন না যে কখন সেই সরবরাহ পাবেন। তবে পাম্প মালিকরা বলছেন যে তারা যখন সরবরাহ পাবেন তখনই আসলে সেই জ্বালানি তারা দিতে পারবেন। তো আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই যে একটু বলবেন যে আসলে আপনারা কোথায় কোথায় গিয়েছেন এবং কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন আপনারা একটু। যে এখানে তো পুলিশ স্টেশন এখানে তো নাই, তারপর বাইপাসের যে ওইখানে যাওয়া হয়েছে, ওইখানেও নাই। তারপর ওই পাশে মুস্তাফিজ একটা আছে, ওইখানেও নাই, ওইটা অনেকদিন ধরে বন্ধ, প্রায় পাওয়া যাচ্ছে না। আমরা জবটাই মার্কেটিং এর, এখন আমরা তো কাজই করতে পারতেছি না। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে যারা জরুরি প্রয়োজনে এই হুন্ডা চালাইতে হয় আসলে তারাও কিন্তু বলছেন। তো এই ছিল ময়মনসিংহের পাম্পগুলোর অবস্থা, এবং সামনে যদি এই সরবরাহ না মিলে একটি চরম সংকটে পড়বে। বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী বাবুল হোসেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এবার ভরিতে 5,500 টাকা কমলো স্বর্ণের দাম। আজ থেকে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের গুনতে হবে 2,41,445 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এ সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,30,481 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 3,324 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। এর আগে গেল 19 মার্চ দুবার স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সে সময় 6 ঘন্টার ব্যবধানে ভরিতে কমে 15,000-এর বেশি। প্রায় 5% কমে বিশ্ববাজারে আবারও $100 নিচে নামল প্রতি ব্যারেল তেলের দাম। মূলত ইরানের সাথে যুদ্ধ শেষের ইঙ্গিতের পরই কমতে থাকে বৈশ্বিক তেলের দাম।
প্রায় 1 মাস ধরে চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম উত্তেজনা। এর জেরে সম্প্রতি ট্রাম্প হুঁশিয়ারি দেন 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হবে। জবাবে ইরানও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় হামলার পাল্টা হুমকি দেয়। এমন পরিস্থিতিতে তেলের দাম উঠে যায় $113। ইতিবাচক আলোচনার আভাসে যা আবারও কমতে শুরু করেছে। $2025 শেষে দেশের মোট বিদেশি ঋণ দাঁড়িয়েছে $113.52 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। পতিত সরকারে রেখে যাওয়ার ঋণের চাপের মধ্যেই বিদায়ী বছরের শেষ 3 মাসে ঋণ বেড়েছে $130 কোটি, যার মধ্যে সরকারি খাতে বেড়েছে বেশি। 2024 সালের ডিসেম্বর শেষে এর ঋণ ছিল $104.37 বিলিয়ন, অর্থাৎ এক বছরে বেড়েছে 9 বিলিয়নের উপরে। যদিও 2025 সালের মাঝামাঝি কিছুটা কমেছিল ঋণের পরিমাণ। বর্তমানে সরকারি খাতে ঋণ $93.46 বিলিয়ন এবং বেসরকারি খাতে $20.06 বিলিয়ন। দর্শক, আমরা আবারও আপনাদেরকে জ্বালানি পরিস্থিতি জানাতে চাই। এই মুহূর্তে আমরা রাজধানীর আসাদগিরে রয়েছেন আমাদের সহকর্মী মিসবাহ হাসান। তার কাছ থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে জ্বালানি সংকটে রাজধানীতে বেশ কিছু পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, সে তথ্য আমরা পেয়েছি। সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে আমরা সহকর্মী মিসবাহ হাসানের কাছে যাচ্ছি। মিসবাহ। ফারুক বলছিলেন যে বেশ কয়েকটি পাম্প কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে। আমরা পুরো রাজধানীর কয়েকটি স্টেশনে ঘুরেছি ইতিমধ্যে। আসাদ গেটে একসাথে 2টি স্টেশন, একটি কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে, আরেকটি কিন্তু তেল বর্ষা সরবরাহ এখনো কিন্তু স্বাভাবিক রয়েছে। এছাড়া আমরা দেখছি যে তেজগাঁওতে একটি স্টেশন কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, মহাখালীতে একটি স্টেশন বন্ধ রয়েছে। এই বিমানবন্দরে আমরা যে স্টেশনটাতে এখন দাঁড়িয়ে আছি এই স্টেশনটাও কিন্তু এখন বন্ধ। তবে এখানে একটি ব্যতিক্রম চিত্র দেখলাম। আমরা যে পূর্বে দেখেছি যে গ্রহীতারা এসে কিন্তু দীর্ঘ সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, তেল না পাওয়ার যে ক্ষোভ সেটি কিন্তু আমরা এখানে দেখেছি। এখানে কিন্তু তেল সরবরাহ সকাল থেকে বন্ধ রয়েছে, তারপরেও কিন্তু দীর্ঘ লাইন আমরা এখানে দেখেছি। আমরা যারা তেল নিতে এসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন যে গেল কয়েকদিন 3 দিন যাবৎ এই স্টেশনটা থেকে সকাল থেকে তেল সরবরাহ বন্ধ থাকে এবং 3টা থেকে 4টা নাগাদ পর্যন্ত আবার কিন্তু তেলের গাড়ি আসলে সেখান থেকে তেল সরবরাহ করা হয়। আমরা এখানে ফিলিং স্টেশনের সাথে কথা বলেছি কর্তৃপক্ষের সাথে। তারা যেটি বলছিলেন যে আজকে আসলে তেল দিতে পারবেন কিনা তারাও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছে না। তারা যেটি বলছিলেন যে তেলের গাড়ি 3টায় আসার কথা রয়েছে, তবে তাদের সাথে কথা হয়েছে যে সেটি নাও আসতে পারে। মূলত তাই এই যে স্টেশনগুলোতে বন্ধ রয়েছে এই স্টেশন মালিকদের সাথে কথা বলেছে, তাদের যে মজুদের যে সংখ্যাটা সেই ট্যাঙ্কের মজুদ সংখ্যা কিন্তু অনেক কম থাকায় কিন্তু তারা পর্যাপ্ত সরবরাহ করতে না পারায় এই সংকটগুলো তৈরি হচ্ছে। এছাড়া অন্য যে ফিলিং স্টেশনগুলো আমরা দেখেছি যেখানে সরবরাহ অনেকটা স্বাভাবিক রয়েছে, তবে দীর্ঘ সারি আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং দীর্ঘ সারির কারণে যে পর্যাপ্ত মজুদ থাকার পরও সেই পর্যাপ্ত মজুদও কিন্তু পাচ্ছে না। ফিলিং স্টেশন মালিকদের একটি অভিযোগ রয়েছে, তারা যেটি বলছিলেন যে তাদের ডিমান্ড অনুযায়ী সাপ্লাই তারা পাচ্ছেন না। তারা অনেক ক্ষেত্রে যে 5 থেকে 6 এক একটি ফিলিং স্টেশনে মজুদের সক্ষমতা রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা পাচ্ছেন না, এমন কিন্তু অভিযোগ আমরা পেয়েছি ফিলিং স্টেশন মালিকদের। সবকিছু মিলাই যে সরবরাহ এবং সংকট, কিন্তু সরবরাহের ঘাটতি রয়েছে এবং সংকটে রয়েছে, সেই জায়গাটা কিন্তু পরিপূর্ণ না হওয়ায় এখন পর্যন্ত দীর্ঘ লাইন এবং ফিলিং স্টেশনের কয়েকটি আমরা বন্ধ পেয়েছি। এই ছিল ফারুক সবশেষ। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী এয়ারপোর্ট রোড থেকে জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান। হরমুজ প্রণালী বন্ধ আর জ্বালানি স্থাপনায় হামলার কারণে ভয়াবহ সংকটের মুখে পড়তে যাচ্ছে পুরো বিশ্ব, এমন আভাস দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর প্রধান ফাতিহ বিরল। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, 70-এর দশকে যে সংকট তৈরি হয়েছিল বর্তমানে তার সে সময়ের দ্বিগুণ। জানান, জ্বালানি সংকটের গভীরতা এখনও পুরোপুরি অনুধাবন করতে পারেনি বিশ্বের নীতি নির্ধারকরা। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত।
ইরানের যুদ্ধ 1 মাস না হতে ভয়াবহ এক জ্বালানি সংকটের মুখে পুরো বিশ্ব। বিভিন্ন দেশে কমেছে উৎপাদন, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যবহারে হ্রাস টানছে বহু দেশ। এমনকি পরিস্থিতি সামাল দিতে দামও বাড়াতে হয়েছে বেশ কয়েকটি রাষ্ট্রকে। এমন বাস্তবতায় এই সংকটকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এর প্রধান ফাতিহ বিরল। অস্ট্রেলিয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, 70-এর দশক এবং 2022 সালের ইউক্রেন যুদ্ধ যে জ্বালানি সংকট তৈরি করেছিল তা থেকেও এবারের পরিস্থিতি খারাপ, যা এখনো বুঝে উঠতে পারছেন না নীতি নির্ধারকরা। তথ্য বলছে, হরমুজ প্রণালী বন্ধ থাকা ও জ্বালানি স্থাপনায় হামলার কারণে বিশ্বে জ্বালানি তেল সরবরাহ কমেছে দৈনিক প্রায় 1,01,00,000 ব্যারেল, যা 70-এর দশকের সংকটের চেয়েও দ্বিগুণেরও বেশি। আর এলএনজির সরবরাহ কমেছে প্রায় 14,000 কোটি কিউবিক মিটার। অথচ ইউক্রেন যুদ্ধের কারণে এই ঘাটতি ছিল প্রায় 7,500 কোটি কিউবিক মিটার। চলমান যুদ্ধে 9টি দেশের অন্তত 40টি জ্বালানি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এক বিশাল হুমকির মুখে বিশ্ব অর্থনীতি। এরই মাঝে আইইএর সদস্য দেশগুলো জরুরি মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। আরও তেল ছাড়ার বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। জ্বালানি খরচ কমাতে নানা পদক্ষেপ নিলেও এই সংকটের একমাত্র সমাধান হরমুজ প্রণালী সচল করা। এদিকে হরমুজ প্রণালী সচল করতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।